হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৭২ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের অলৌকিক ঘটনাটি আমাকে শেয়ার করেছে দত্তপুকুর থেকে অভিরূপ দাস। প্রথমেই আমি অভিরূপকে আমাদের অভিশপ্ত রাতের চ্যানেল থেকে অভিবাদন জানাই। এত সুন্দর একটা গল্প আমাদের এই চ্যানেলকে শেয়ার করার জন্যে। আজকের কাহিনীটি যেমন রোমাঞ্চকর তেমন অলৌকিক। ঘটনাটির নাম মামাবাবুর মাছ ধরা। গল্পটা তোমরা মন দিয়ে শোনো। এটা আমার বিশ্বাস যে গল্পটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে। দেশ স্বাধীন হবার কয়েক বছর আগের ঘটনা। আমি তখন IA পড়ি। আমাদের সঙ্গে মনতোষ বলে একটি ছেলে পড়ত। তার বাড়ি ছিল ঢাকা জেলার বিক্রমপুরের এক প্রত্যন্ত গ্রামে। খাঁটি বাঙাল ভাষায় সে কথা বলতো। তা নিয়ে ওকে আমরা খুব খ্যাপাতাম, কিন্তু ও রাগ করত না। ওর সঙ্গে আমাদের কয়েকজনের খুব বন্ধুত্ব হয়েছিল। ওর মন ছিল দরাজ আর ও ছিল খুব সাহসী। গায়ের জোরে ও কম যেত না। অনেক সময় আমরা বিপদে পড়লে ও একাই এগিয়ে যেত। এতই ছিল ওর মনের জোর। কলেজের হোস্টেলে থেকে ও পড়াশুনো করত। ওর মুখে আমরা পূর্ব বাংলার গল্প শুনতাম। আমরা কখনো পদ্মা পেরোইনি, তাই ওর গল্প শুনতে ভালোই লাগতো। নদীনালার দেশ পূর্ব বাংলা, এখন অবশ্যই বাংলাদেশ। ওর মুখে শুনেছি বর্ষাকালে নদীর জল আর পুকুরের জল একাকার হয়ে যেত, আর মাছে ভরে উঠত সব পুকুর। শুধু মাছ কেন, কাছিমও বানের জলে বাড়ির উঠোনে ভেসে আসত, আর পুকুরও ছিল অনেক। মনতোষ ছিল ব্রাহ্মণ। মাছ মাংস খেত, তবে মুরগির মাংস নয়। অনেক চেষ্টা করেও আমরা ওকে ওর সংকল্প থেকে টলাতে পারিনি। যখন ছুটিতে বাড়ি যেত, ও আমাদের জন্য বাড়ির তৈরি নারকেলের খাবার নিয়ে আসত। সাদা গোল গোল পাতলা একটা খাবার আনত সে। নাম বলেছিল গঙ্গাজলি। মুখে দিলেই গলে যেত, আর কি স্বাদ। আরেকটা খাবার ছিল চিড়া জিরা। নারকেল কুচিয়েই তৈরি হতো, সরু কাঠির মতো, দারুণ লাগতো খেতে। ওর মুখেই শুনেছি মাছ ধরা ছিল ওর একটা নেশা। ওদের গ্রামে কয়েকটা পুকুর ছিল, অঢেল মাছ। যে কেউ ছিপ নিয়ে বসতে পারত। পুকুরের মালিক কিছু বলতেন না, শুধু জাল দিয়ে মাছ না ধরলেই হলো। একবার ও নাকি একটা পুকুর থেকে 1 ঘন্টায় 10টা মৃগেল মাছ ধরেছিল। ওর এক বন্ধু ধরেছিল আরো বেশি। ওর মুখে আরো শুনেছি শোল মাছের বাচ্চারা চারা অবস্থায় মার পেছন পেছন ষাঁড় বেঁধে যায়। গুণে তাদের শেষ করা যায় না। কুচি কুচি লাল বাচ্চা, জলটাও যেন লালচে হয়ে ওঠে। তাছাড়া বর্ষাকালে পুকুরের জল যখন ভরাট হয়ে যায়, তখন বড় বড় কই মাছ ডাঙায় উঠে আসে। খপ খপ করে তাদের ধরে ফেললেই হলো। কই মাছ নাকি বর্ষাকালে নারকেল গাছের মাথায় উঠে যায়। কানকো আর লেজে বর দিয়ে বিছের মতো গাছ বেয়ে ওঠে। আমরা ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু ও বলেছিল এ কথা সত্যি। এই মাছ ধরা নিয়ে মনতোষ আমাদের এক অবিশ্বাস্য কাহিনী শুনিয়েছিল। ওদের গ্রামের কয়েকটা গ্রামের পরেই হলো ওর মামা বাড়ি। ওর দাদু দিদিমা আগেই মারা গিয়েছিলেন। 2 মামা। বড় মামা থাকেন ঢাকা শহরে, সেখানে ওকালতি করেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসেন।
বড় মামার এক ছেলে ও এক মেয়ে, তারা ঢাকাতেই পড়াশুনো করে। ছোট মামা বাড়িতেই থাকেন, জমি জমার তদারক করেন। অনেক ফল গাছ ছিল, সেগুলোও দেখাশুনো করতেন তিনি। ওইসব থেকে মন্দ আয় ছিল না ওনার। তাছাড়া ছোট মামা কবিরাজি চিকিৎসাও করতেন। মামিমা ছিলেন খুব সুন্দরী, কিন্তু তাদের ছেলেপুলে ছিল না। ছোট মামার চেহারা ছিল প্রকাণ্ড, আর তেমন ছিল দুর্জয় সাহস। একটা আস্ত কাঁঠাল কিংবা একটা আস্ত ছোট পাঁঠার মাংস তিনি একাই সাবার করতে পারতেন। মামার শখ ছিল মাছ ধরার, কিন্তু যে কারণেই হোক তার টোপ মাছ গিলত না। অথচ মনতোষ যখন মামা বাড়ি যেত, মামার সঙ্গে পুকুরে ছিপ নিয়ে বসলে ওর বড়শিতে মাছ উঠতই। এই নিয়ে মামার কম দুঃখ ছিল না। একবার মামা দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ির কাছে একটা পুকুরে ছিপ নিয়ে বসলেন। তার আগে ওখানে জলে কিছু ভাত ছড়িয়েছিলেন তিনি। পূর্ব বাংলার একদম ভেতরের গ্রামে গঞ্জে তখন ওভাবেই মাছ শিকারীরা মাছেদের টেনে আনার জন্য ওটা করতেন। তাছাড়া টোপ বলতে কেঁচো আর এটা ওটা ছাড়া তেমন কিছুই ছিল না। তা দিয়ে নিপুণ মাছ শিকারীরা অনেক মাছ ধরতেন। আকাশে কালো মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। মামা একটা ছাতা সঙ্গে নিয়েছিলেন আর একটা জালের ছোট থলি। মাছ ধরতে পারলে তার মধ্যে রাখতেন। মামিমা অবশ্যই মুখ টিপে হেসে বলেছিলেন, ওই ছোট্ট থলিতে মাছ কুলবে কিনা। মামা কোনো কথা না বলে শুধু অগ্নির দৃষ্টি বর্ষণ করে বেরিয়ে পড়েছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু মামার ফাতনা নড়ে না। একটু আধটু যাও বা নড়ে, সবটুকু ডোবে না। তার অর্থ চালাক মাছ পুরোটা গিলছে না, খাবারে ঠোকর দিয়ে যাচ্ছে। পুরোটা গিললেই বড়শি মুখের ভেতরে গেঁথে যাবে, তখন মাছ ছুটবে জলের তলা দিয়ে, ফাতনা ডুবে ছিপে টান পড়বে। শিকারি বুঝবে মাছ বড়শিতে গেঁথেছে, তখন সুতো ছেড়ে মাছকে খেলিয়ে ডাঙায় তোলা। আশ্চর্য, সন্ধ্যার মুখে ছিপে টান পড়ল, ফাতনাও ডুবে গেল। মামাবাবুর উত্তেজনার শেষ নেই। তিনি সজোরে ছিপে এক টান মারলেন। এক টানেই শেরখানেক একটা রুই মাছ ডাঙায় আছড়ে পড়ল। মামাবাবু তাড়াতাড়ি ওটাকে বড়শি থেকে ছাড়িয়ে জালের থলিতে পুরলেন। একটু পরে আরেকটা মাছ, এবার একটা মৃগেল, সেটাও থলিতে পুরলেন মামাবাবু। আজ সকালে কার মুখ দেখে যে উঠেছিলেন, বাড়ি ফিরে মামিমাকে একচোট নেবেন। বেরুবার সময় তার সঙ্গে ঠাট্টা করা হয়েছিল। ঠিক তক্ষুনি মামাবাবুর নজরে পড়ল একটু দূরে ডান দিকে আরেকজন ছিপ নিয়ে বসে আছে। মামাবাবু অবাক হলেন, লোকটা কখনই বা এলো আর কখনই বা ওখানে বসলো। তিনি তো কতবার এদিক ওদিক তাকিয়েছেন, কই লোকটিকে তো দেখেননি। মামাবাবু আবার মাছ ধরার দিকে মন দিলেন। ফাতনা কিন্তু আর নড়ে না। তিনি আর চোখে লোকটিকে লক্ষ্য করছিলেন। তার ছিপেও মাছ ওঠেনি, কিন্তু লোকটা তার পাশে আরো সরে এসেছে। মামাবাবুর মন খুঁতখুত করে উঠল। ব্যাপার কি? লোকটার মতলব বা কি? সরেই বা এলো কখন? যা হোক, তিনি আবার ফাতনার দিকে নজর দিলেন। কয়েক মিনিট কেটে গেল এভাবেই। কিসের এক অনুভূতিতে তিনি ডান দিকে তাকিয়েই চমকে উঠলেন। লোকটা আরো সরে এসেছে। তিনি তাড়াতাড়ি মাছের ছলিটা ডান দিক থেকে সরিয়ে বাঁ দিকে রাখলেন। লোকটা মাছ ধরতে পারেনি,
এখন তার মাছের থলিটা নিয়ে সরে পড়বার মতলব করছে নাকি? কিন্তু অবাক কাণ্ড, লোকটা আরো সরে এসেছে। দুজনের মধ্যে তফাৎ এখন মাত্র কয়েক হাত। মামাবাবুর খুব রাগ হলো। তিনি বাঁ হাতে মাছের থলিটা বাগিয়ে ধরে উঠে দাঁড়ালেন। তারপর ডান হাতে ছিপটা তুলে বললেন, আমার গায়ের ওপর আস্তাসো কেন? সইরা যা, নইলে এই ছিপ দিয়া পিটামু তরে। লোকটা তার কথা গ্রাহ্যই করল না। মামাবাবুর মাথায় যেন রক্ত চড়ে গেল। তিনি আর কথা না বাড়িয়ে ছিপটা দিয়ে সপাত করে লোকটাকে মারলেন। আশ্চর্য, ছিপটা যেন তার শরীরের ভেতর দিয়ে চলে গেল, কিছু স্পর্শ করল না। লোকটাও উঠে দাঁড়িয়েছে। সে হি 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 করে হেসে উঠল। মামাবাবুর বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। কিন্তু তিনি ছিলেন অসীম সাহসী। ব্যাপারটা বুঝতে তার দেরি হলো না। এই ভর সন্ধেয় তিনি এক মেছো ভূতের পাল্লায় পড়েছেন। মামাবাবুর গায়ে ছিল ফতুয়া। তখন গায়ের মানুষেরা তো আর গেঞ্জি গায়ে দিত না, ফতুয়ারই চলন ছিল। বাড়ির মেয়েরাই তা হাতে বানাত। মামাবাবু ছিপটা মাটিতে রেখে ফতুয়ার ভেতর হাত ঢুকিয়ে পৈতেটা বের করলেন। তারপর সেটা ডান হাতের আঙ্গুলে জড়িয়ে হাতটা এগিয়ে ধরে বললেন, আমি শুদ্ধাচারী ব্রাহ্মণ, গায়ত্রী জপ না কইরা অন্ন গ্রহণ করি না, তরে আমি ভস্য কইরা ফেলামু। সে এক অদ্ভুত দৃশ্য। মামাবাবু এই অবস্থায় এক পা এগোন আর ভূত এক পা পিছোয়। পৈতেটা সে যেন সহ্য করতে পারছে না। মামাবাবু হুঙ্কার দিয়ে বললেন, এখনো আমি রাম নাম লই নাই, মন্ত্র উচ্চারণ করি নাই। যদি ভালোয় ভালোয় না যাস, তবে তাই করতে হইব আমারে। ভূতটা এবার খোনা গলায় মিনমিন করে বলল, রাগ করবেন না ঠাকুর, অনেকদিন মাছ খাই নাই, একটা মাছ আমারে দেন না। ময়রা ভূত হইছস, তবু মাছের লোভ গেল না। চইলা যা, নইলে তরে আমি মন্ত্র পইরা বাইদ্ধা ফেলুম। মাবাবু ডান পাটা সজোরে মাটিতে ঠুকলেন, সেই সঙ্গে আবার একটা হুঙ্কার ছাড়লেন। তক্ষুনি ভূতটা অদৃশ্য হল। মামাবাবু আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না। ছাতা ছিপ সব কুড়িয়ে বড় বড় পা ফেলে হাঁটা দিলেন আর জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। বলা যায় না, আশেপাশে আরও মেছো ভূত থাকতে পারে। মাছের লোভে অনেক সময় তারা মানুষের ঘাড় মোটকে দেয়, এ কথা তিনি আগেই শুনেছেন। বাড়ি ফিরে মাছের থলিটা মামিমার হাতে দিয়ে মামাবাবু বললেন, খুব বাইচা গেছি, এই মাছের লাইগা প্রাণটা আজ যাইতাছিল। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে গল্পটাকে একটা লাইক করো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে গল্পটাকে একটু শেয়ার করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ। গুড নাইট। তোমাদের রাত শুভ হোক।